বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমি আসছি শহীদনগরে, যেখানে এক ভাই আবদ্ধ অবস্থায় হাঁস পালন করছে। হাঁসের পাশাপাশি মাছ এবং গরু দিয়ে খামারটি, এইগুলো সমন্বয়ে খামারটি গড়ে তুলছেন। এখানে তারা কতজন মিলে এই খামারটি গড়ে তুলছেন এবং হাঁস পালন করার ক্ষেত্রে তারা কতটুকু লাভবান হতে পারছেন, কী দিয়ে খামারটি শুরু করছেন, সেই কথাগুলো জানবো এবং আপনাদের মাঝে জানানোর চেষ্টা করবো। চলুন দর্শক, কথা না বাড়ি শুরু করি আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনার নাম কি ভাই? আমার নাম দিলার হোসেন দুলাল। আপনার গ্রামের বাড়িটা কোথায়? আমার গ্রামের বাড়ি পাইকঘাটা, তো এটাই আমার গ্রাম। আর কি এই যে জায়গাটা কার? এটা আমারই জায়গা, আমার অর্থাৎ আমার বাবা এবং চাচাদের সাথে ভাগে। আমি বলতে চাচ্ছি যে আসলে এই যারা খামার করে বেশিরভাগ লোকই তো লিজ নিয়ে খামার করে, বিভিন্ন জায়গায় লিজ নিয়ে। এটা আমার এবং চাচাদের, তো চাচাদের কাছ থেকে আমার লিজ নেওয়া আছে আর কি। আপনি এখানে কতগুলো হাঁস আছে? এখানে বর্তমান হাঁস আছে 700। আপনি কতগুলো হাঁস দিয়ে খামারটি শুরু করছেন? আমরা 1000 হাঁস দিয়ে শুরু করছিলাম। আমাদের 100টার মতো ছোটবেলায় মারা গেছে বিভিন্ন কারণে, আর কিছু হাঁস ছিল, ওগুলো বিক্রি করে দিয়েছি। এখন শুধু ডিম পাড়া হাঁস রাখছি, 700 আছে। কি জাতের খামার দিয়ে হাঁস দিয়ে খামারটি শুরু করছেন? এটাকে আমরা যতটুকু জানি খাকি ক্যাম্বেল বলে, খাকি ক্যাম্বেল জাত দিয়ে। আপনি বড় হাঁস দিয়ে খামারটি শুরু করছেন না একদিনের বাচ্চা দিয়ে? আমরা একদিনে বাচ্চা দিয়ে শুরু করছি। আপনি হাঁস পালনের ক্ষেত্রে পূর্বে কোনো অভিজ্ঞতা ছিল? না, আমাদের আসলে পূর্বের কোনো অভিজ্ঞতা ছিল না। যতটুকু অভিজ্ঞতা মানুষের মুখে, বন্ধু বান্ধবের মুখে বা ইউটিউব দেখে, এই অভিজ্ঞতা ছাড়া কোনো প্র্যাকটিক্যাল কোনো অভিজ্ঞতা ছিল না। আপনি কিভাবে এই হাঁস পালনে আসলেন? আসলে আমরা অংশীদার ভিত্তিতে, তো আমার এক বন্ধু ছিল, তার বন্ধু আবার একটা খামার করছে, সে আইডিয়া দিছে। সেইখান থেকে আমরা তার কথার উপর বেস করে পাইলট প্রজেক্ট হিসেবে আসলে 1000 হাঁস দিয়ে শুরু করছেন। জি। আপনি কি এই খামারটা বড় পরিসরে করার চিন্তা ভাবনা আছে? অবশ্যই অবশ্যই, আপনারা দোয়া করবেন আমরা যেন এটা থেকে আরো বড় করতে পারি। এই হাঁসের বয়স কত মূল? এখন হাঁসের বয়স 7 মাস প্লাস। আপনি এই নতুন সেট, একদম নতুন সেট, এটা প্রথম সেট। আপনি কি মনে করেন হাঁস পালন করে লাভবান হওয়া যায়? হ্যাঁ, আমাদের এখনো আসলে আমাদের লস হয় নাই, তবে আমরা আসলে লাভে যেতে পারি নাই, যেটাকে বলে ব্রেক ইভেন পয়েন্ট, অর্থাৎ খরচ এবং প্রোডাকশন সমান 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 আছি। হ্যাঁ, তো আমরা আশা করতেছি সামনে শীত মৌসুমে হাঁসের ডিম বেশি দেয় আমার জানা মতে। আর তারপরে এখন আমাদের খাবার কষ্ট একটু কমে আসছে। আগে তো শুধু ধানের উপর বা গম বা ভুট্টার উপর নির্ভরশীল ছিলাম, এখন পানি আসছে নদীতে, মানে শামুক পর্যাপ্ত পাওয়া যাচ্ছে, তো আমাদের কষ্টটা কমে আসছে। তো আমরা আশা করি যে হয়তো আমরা লাভে চলে যাবো ইনশাল্লাহ। আপনি এখান থেকে এই হাঁস থেকে কত % ডিম আসার সম্ভাবনা মনে হয়? আসলে আমরা আইডিয়া করছি 70%, যে আমরা 70% হলে আমাদের ইনশাল্লাহ আমাদের এনাফ। তবে আমরা এখন 40 থেকে 45% হ্যাঁ প্রোডাকশনে আছে আর কি। এই যে এখন তো পর্যাপ্ত শামুক দিচ্ছেন, সেক্ষেত্রে আপনার ডিম কি বৃদ্ধি পাচ্ছে? হ্যাঁ, আমাদের প্রত্যেক দিনই 20টা 25টা বা 30টা করে ডিম বৃদ্ধি পাচ্ছে। আর আসলে কিছু কিছু হাঁস হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, তো ওগুলো আমরা আলাদা করে রেখে চিকিৎসা দিচ্ছি, এবং ওই হাঁসগুলো আমরা জবাই করে আমরা থিসিস করে দেখছি ওর মধ্যে পর্যাপ্ত পরিমাণ ডিম আছে। আমরা চেষ্টা করতেছি খাওয়ার মাধ্যমে ওই ডিমগুলো প্রোডাকশন যেতে পারলে ইনশাল্লাহ আমরা লাভে চলে আসবো। আচ্ছা, পূর্বে আপনি ধান, গম, ভুট্টা ইত্যাদি দিতেন, এখন তো আপনি শামুক দিচ্ছেন। এখন এই যে শামুক দেওয়ার কারণে হাঁসের এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে না? আসলে শামুক দেওয়ার কারণে হচ্ছে কিনা এটা আমরা আসলে আইডেন্টিফাই করতে পারি নাই। তবে যেটা আমরা বিভিন্ন ডাক্তারের সাথে পরামর্শ করি ফোনে, তো ওরা বলছে যে এরকম হঠাৎ করে ডিমের উপর আসলে পারে দুই একটা প্রবলেম হতে পারে। তবে যেগুলো প্রবলেম হয় ওগুলো আমরা সেপারেট করে রেখে ওই অ্যান্টিবায়োটিক বা ভিটামিন দিয়ে ওটা 3 দিন পরে ছেড়ে দিলে মোটামুটি আবার ঠিক হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। এই শামুক এখন প্রতিদিন এই 700 হাঁসের জন্য আপনি কত বস্তা শামুক খাওয়াচ্ছেন? আর কি আমরা 10 বস্তা। 10 বস্তা প্রতিদিন? তাতে আপনার কি পরিমাণ খরচ হচ্ছে? 10 বস্তা আপনার 130 টাকা করে, 1300 সামথিং পার ডে। এই টাকাটা আপনার এই খামারে খরচ হচ্ছে এখন? তাহলে প্রতিদিন আপনার 1300 টাকার মতো খরচ হচ্ছে। হ্যাঁ। আর পূর্বে আপনি যখন ধান, গম, ভুট্টা দিতেন তখন আপনি এই হাঁসের খামারে কি পরিমাণ খরচ হতো? তখন বেশি হতো, প্রায় 1800 1900 এরকম বা 2000 এরকম হয়তো খরচ হতো। তো সব মিলে তো এখন মোটামুটি প্রায় 700-800 টাকা একটা সেভ পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, সেদিক থেকে একটু সেভের দিকে আর কি। হ্যাঁ, অনেকটাই সেভ বলা চলে, অনেকটাই সেভে আছি, কারণ শামুকে অনেক কষ্ট অনেক কম। এখন যে ডিম আসছে যে আপনার 400 পিস বা 300 সামথিং পিস, এখন এই ডিমটা কত টাকা বিক্রি করতেছেন? আমরা এটা এখন খাসি যেটা বলে 30 টাকায়, আমরা কিছুদিন ছিল 220 টাকা খাসি, এখন একটু মানে বেড়ে 250 টাকা খাসি বিক্রি করতেছি। মানে কয় খাসি ডিম হয় আপনার? এখন হচ্ছে মনে করেন 8 খাসি 9 খাসি এইরকম।
9 খাসি হলে আপনার তারপরে তো আপনার 9 দুগুণে 18, 318 মানে প্রায় 2000 টাকা সব মিলে, তাও তো প্রতিদিন আপনি 800-900 টাকা বাঁচে আর। হ্যাঁ, এখন বাসে আগের কস্ট ধরলে পরে আমরা ওইটাকে বলছি ব্রেক ইভেন পয়েন্ট, মানে আগে যে আগে যে খরচটা করে গেছেন। হ্যাঁ হ্যাঁ, সেই হিসাবে একটু। আপনি যখন একদিনের বাচ্চা সংগ্রহ করলেন, কোথা থেকে সংগ্রহ করলেন? এটা এটা আমরা সংগ্রহ করছিলাম হচ্ছে চাটমোহর মান্নাননগর বলে জায়গাটার নাম, ওইখান থেকে বাচ্চাগুলো আনছিলাম। আপনি তো ইউটিউবে ভিডিও বা বন্ধু বান্ধবের সব পরামর্শ করে আপনি খামারটিতে আসছেন, তাই না? জি জি। আচ্ছা, ওইখান থেকে আনার পরে একদিনের বাচ্চা 1 দিন থেকে 7 দিন পর্যন্ত আপনি কি খাবারটা দিয়ে বাচ্চাগুলো লালন পালন করছেন? আসলে আমরা প্রথমে আনি সালে ওই মুড়ি ভিজায় দিতাম, আর প্রত্যেক দিন শেড চেঞ্জ করে দিতাম। প্রথম 2-3 দিন মুড়ি দিয়েছি, তারপর দিয়েছি ফিড, ছোট ছোট ফিডগুলা ওইগুলো দিয়েছি, তারপর হ্যাঁ 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 ওই ফিড বা ওই দিয়ে শুরু করছি। এটা তো 7 দিন, তারপর আপনি কি খাবার দিচ্ছেন? তারপরে আমরা বেশ কিছুদিন, মনে করেন 21 দিন 22 দিন পর্যন্ত ফিডের উপরে ছিলাম, ছোট ছোট। হ্যাঁ হ্যাঁ, হাঁসের যে ফিড ছিল। তারপর কি দিচ্ছেন? তারপরে ওইখান থেকে ফিড দেওয়ার পর তারপরে 1 মাস 31-32 দিন পরে আমরা আস্তে আস্তে ধানের উপরে চলে আসছিলাম। আচ্ছা, এই ফিডের থেকে যখন ধানে আসছেন তখন আপনার হাঁসের সমস্যা সৃষ্টি হয়নি? না, আসলে আমাদের তখন সমস্যা হয় নাই। আমাদের সমস্যা শুরু হয়েছে মূলত ডিম যখন শুরু হয়েছে তখন থেকে একটু দু একটা সমস্যা হয়েছে, তার আগে কোনো সমস্যা আমাদের আসলে হয় নাই। আর আগে যেগুলো মারা গেছিলো ওগুলো ছোটবেলায়, আসলে আমরা ওইভাবে বুঝতে পারছিলাম না, সবগুলো একসাথে জ্বর হওয়া ছিল, ওই পায়ের নিচে চাপা পড়ে কিছু হাঁস মারা গেছে বাচ্চা। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হয়, আসলে বাচ্চা পালন করার ক্ষেত্রে প্রথমে যখন আপনি 7 দিন 8 দিন বা 10 দিন পর্যন্ত আপনাকে প্রচুর কেয়ার করতে হবে। কেন করতে হবে? কারণ এই বাচ্চাগুলো যখন জ্বর হওয়ার একটা কারণ থাকে, কারণ ছাড়া হয় না। যখন প্রচুর হ্যাঁ যখন ঠান্ডাটা প্রচুর লাগে তখন সব একসাথে জ্বর হয়, এবং সেক্ষেত্রে বাচ্চাগুলো পায়ের নিচে পড়ে মারা যায়। তারপরে একটা কথা হচ্ছে, বাচ্চা পালন করার ক্ষেত্রে অনেক কিন্তু হিসাব করে চলতে হয়। কারণ একদিন থেকে আপনি যেহেতু বলতেছেন যে আপনি 20-22 দিন পরে যখন ধানটা দিচ্ছেন তখন তার আপনার সমস্যা হয়নি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আসলে হাঁসের কিন্তু গলায় ঘা হয়। এ ধরনের কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, গলায় ঘা আমরা আসলে মেডিসিন দিছিলাম, বিভিন্ন ডাক্তারের পরামর্শ। এটা থায়ামিন কি, আমি আসলে আমার ফ্রেন্ড দিছিল, আর থায়ামিন আর একটু অ্যান্টিবায়োটিক বোধ হয় দেওয়া হয়েছিল। হ্যাঁ, রিনামাইসিন, রাইট, এই জাতীয়। আমি আসলে দিনে ওষুধটা আমার ফ্রেন্ড দিছিল, তখন এই ওষুধ দিয়ে মোটামুটি আমরা রিকভার করতে পারছিলাম। এখনো কি ওষুধ দেন হাঁসের? হ্যাঁ, এখনো মাঝে মাঝে আমাদের ভ্যাকসিনগুলো দেওয়া হয়েছে। এখন মূলত যেগুলো অসুস্থ হয় এগুলো জিঙ্ক বা ওই যে ক্যালসিয়াম জাতীয় ওষুধগুলো দিয়ে ওটা সেপারেট করে রাখি। ওটা আমি সুস্থ হলে 3 দিন পরে আবার আমরা ছেড়ে দিই ওইখানে। জিঙ্কটা তো মূলত হাঁসের কি কাজ করে আপনি একটু বলবেন আর কি? আর জিঙ্কের কাজটা মানে এটা হাঁসের গ্রোথ বেশি হয় আর কি, গ্রোথটা ঠিক থাকে। এখন আপনাদের তো যেমন আমাদের কিছুদিন আগে আমাদের হাঁসের দেখলাম স্বাস্থ্য কমে গেছে বা লোম উঠে গেছে, পরে ওইগুলো লোম তোলার জন্য বললাম যে ঘটনা, ডাক্তার কাছে বললাম, বললো যে এইগুলো দেন, আবার দেখে লোম গজায় গেছে বেশ মোটামুটি। ধন্যবাদ দর্শক, উনি যে জিঙ্কের কথা বলছে, জিঙ্কের কাজটা মূলত হাঁসের দৈহিক গঠনটা ঠিক রাখা, পাশাপাশি যদি লোমের সংকট দেখা যায় শারীরিকভাবে, সেক্ষেত্রে লোমটা বৃদ্ধি করায়, এবং লোমটা কমে যাওয়ার কিছু কারণ থাকে। কারণ হাঁসের মধ্যে কিন্তু মারামারি ঝগড়া হয়েই থাকে। কেন? কারণ ওরা একই জায়গায় বসবাস করে, কিন্তু কেউ কারো পছন্দ করে না। এরা কিন্তু ঠোকাঠুকি করে, লোম ছিঁড়াছিঁড়ি হয়, এটা স্বাভাবিক। যখন লোমটা কমে যায় তখন এই জিঙ্কটা যদি আপনি ব্যবহার করেন তাহলে হাঁসের লোমটা কমপ্লিটলি সমাধান হয়ে যাবে, এবং লোম সমাধান হলে তখন হাঁসের ডিমটাও কিন্তু পর্যাপ্ত পারে। আর ডিমের দিক থেকেও একটু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জিঙ্ক, যেমন হচ্ছে ডিমের খোসাটা একটু মোটা করে শক্ত করে, সেক্ষেত্রে জিঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি উনি যে থায়াবিন বা অ্যান্ড্রোসিন, রেনামাইসিনটা আসলে অ্যান্টিবায়োটিক, এটা বিভিন্ন রোগের জন্য খাওয়ানো হয়, এবং থায়াবিন বা থায়াবিন ভিটামিন A D3 এগুলো হচ্ছে ভিটামিনের জন্য খাওয়ায়। হাঁসের বিভিন্ন সমস্যা হলে বা হঠাৎ করে পা পড়ার সম্ভাবনা দেখা দিলে এবং ঘাড় পড়ে গেলে এক্ষেত্রে আর কি ভিটামিন দিতে হয়। কেন দিতে হয়? কারণ রোগ হওয়ার আগে যদি সংক্রমণ বোঝা যায়, সেক্ষেত্রে যদি ওষুধ দেওয়া যায় সেক্ষেত্রে সমাধান হওয়ার সম্ভব থাকে। কিন্তু কোনো কারণে যদি রোগ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সংক্রমণ হয়ে গেলে এই সারাটা খুব কষ্টকর। কারণ হচ্ছে আমার দেখা মতে, আমি বিগত দিনগুলোতে দেখছি আমাদের দুলাইতে, সেখানে একজন মানুষের 2800 বা 3000 পিস হাঁস ছিল, যে হাঁসগুলো হঠাৎ করে এই ভিটামিনের অভাবে বা ড্রাগপ্লে রোগের যে কারণটা, সেটা হচ্ছে ঘাড় বাঁকা বা পা বাঁকা হয়ে হঠাৎ করে নিমিষেই 3 দিনে ধ্বংস হয়ে গেছে আমার দেখা। এ ধরনের ক্ষতিতে সম্মুখে যেন খামারিরা না পড়েন। আর খামারিরা এই ধরনের ক্ষতিতে যদি পড়ে, তাহলে এই খামার করার ভিতরে যে একটা বিশ্বাস বা এখান থেকে যে একটা কর্ম হবে বা এখান থেকে একটা আয়ের উৎস আছে, এটা মানুষের বিশ্বাস হারিয়ে যাবে। আমি দোয়া করি তারা যেন খামার পরে অবশ্যই স্বাবলম্বী হতে পারেন। আচ্ছা, আপনার শিক্ষকতা যোগ্যতা কতটুকু? আমি মাস্টার্স কমপ্লিট করছি ম্যানেজমেন্ট থেকে। আমি আসলে প্রাইমারি স্কুলে শিক্ষকতা করি, পাশাপাশি খামার করি। আমার ফ্রেন্ডরাও সবাই মোটামুটি
তারা জব করতো, কেউ হয়তো কারো জব নাই, আমরা এখানে সমন্বিতভাবে চেষ্টা করছি আর কি, নিজস্ব কিছু করার আর কি। যাই হোক, আসলে ওই একটা কথা আছে প্রবাদে যে ওই ভাগের সংসার, এ ধরনের কিছু সমস্যার সৃষ্টি হয় নাকি আপনাদের মধ্যে? আসলে সমস্যা সব জায়গায় থাকবেই, তবে আমরা আশা করি এখনো সমস্যা হয় নাই। আসলে এ জাতীয় পার্টনারশিপ ব্যবসায় সমস্যা আছে, বা পার্টনারশিপ ব্যবসা অনেক পৃথিবীতে নজির আছে, অনেক বড় কিছু করছে। তো আমাদের সেই প্রত্যাশা এবং সেই বিশ্বাস নিয়ে আমরা শুরু করছি। এখন উপর আল্লাহ আছে, দেখা যাক। আপনারা কয়জন মিলে এই খামারটি শুরু করছেন? ছয়জন মিলে। জি, আসলে তাদের কি নামটা বলা যায়, কি কি জব করেন? হ্যাঁ, ছয়জন। একজন প্রাইভেট জব করতো, ও এখন আমাদের সাথে আছে, ওর নাম শাহিন। আর একজন কন্ট্রাক্টারি করতো, এখন কন্ট্রাক্টারি করে, ইমরান। আর একজন বিশিষ্ট ব্যবসায়ী, আপনি হয়তো চিনবেন, কাশীনাথপুরে, আলম মোল্লা। আর একজন হোটেলের জিএম, পাভেল বলে, ওর নাম পাভেল, মমইনে আছে। আর একজন হচ্ছে এসে চাকরি করে ওষুধ কোম্পানিতে। আর আমি প্রাইমারি স্কুল শিক্ষকতা করি। দর্শক, ছয় বন্ধু সমন্বিত এই খামারটি গড়ে তোলা। আচ্ছা, আপনাদের বন্ধু কি সবাই এখানে আছে? আমি তাদেরকে একটু দেখতে চাই আর কি। এখানে আমরা আজকে 4 জন আছি, আর আপনারা একটু আসবেন। দর্শক, আমার সামনে সেই খামারি ভাইদের, যারা 6 জন বন্ধু সমন্বিত এই খামারটি গড়ে তুলছেন, যেখানে হাঁস, মাছ এবং গরু দিয়ে খামারটি করছেন। তো এখানে মূলত 4 জন আছে, আর 2 জন তাদের কর্মস্থলে কর্ম করছেন, যারা এখানে উপস্থিত নাই। এদের সাথে আমি কিছু কথা বলবো। আচ্ছা, আপনারা এই 6 বন্ধু মিলে বা খামারটি শুরু করছেন, এই খামারে যখন আসলেন, একটা প্রিপারেশনের দরকার ছিল। আসলে হাঁস পালন করবেন, লাভ হবে কি না, এ ধরনের কিছু কোনো মন্তব্য দর্শকের উদ্দেশ্যে বলবেন যে আসলে খামার করা কতটুকু লাভবান হতে পারবে? ধন্যবাদ আপনাকে। আসলে সব ব্যবসায় সবাই লাভের আশায় শুরু করে, আমরা অনুরূপভাবে ওই আশা নিয়ে শুরু করেছি। এখন বাকিটা আল্লাহ তাআলার হাতে। আল্লাহর রহমতে আমাদের এখন যে অগ্রগতি, আমাদের আশানুরূপভাবেই আগাচ্ছে। এখন ভবিষ্যতে কি হবে বলা মুশকিল, তবে আমরা আশাবাদী। আপনারা যে খামারে আসছেন, আপনারা আশাবাদী, ঠিক আছে। আপনারা যে আবদ্ধ অবস্থা করছেন, এখন এই আবদ্ধ অবস্থায় যেসব খামার করবে, তারা কি লাভবান হতে পারবে আপনাদের মধ্যে? না, আসলে আমরা অনভিজ্ঞ, আর এই ব্যবসায় যেই আসুক, আমাদের পরামর্শ তারা যেন অবশ্যই অভিজ্ঞতা সামান্য কিছু অর্জন করার পরে শুরু করে। দর্শক, খামারি ভাই গুরুত্বপূর্ণ কিন্তু একটা কথা বলছে। তারা কিন্তু এই শেডটা করছে একদম নতুন, তাদের কোনো পূর্ব অভিজ্ঞতা নাই এবং পরিকল্পনাও ছিল না। হঠাৎ করে তারা হয়তো ইউটিউবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখার পরে তারা এই জায়গাতে আসছে। কারণ হচ্ছে আসলে সোশ্যাল মিডিয়াতে যে ইউটিউবে ভিডিও দেওয়া যায়, অনেক লোভনীয় ভিডিও। এই ভিডিও দেখার পরে মানুষ অনেকেই মনে করে না আঙুল ফুলে কলা গাছ অসম্ভব, কিন্তু না, আসলে সব কাজে কিন্তু পরিশ্রম আছে। পরিশ্রম যদি করেন, তাহলে সফলতা অবশ্যই হাতের নাগালে ধরা দেবে, আর সেটা অবশ্যই ধরে রাখতে পারবেন। এই যে 6 বন্ধু মিলে যে খামারটি গড়ে তুলছেন, এখানে যে হাঁস, মাছ এবং গরু দিয়ে খামারটি করছেন, এই খামার থেকে লাভ্যাংশ আসার সম্ভব কেন? কারণ হচ্ছে আপনি গরু করছেন, হাঁস করছেন এবং পাশাপাশি মাছ করছেন, একটাতে যদি লস হয় আপনার, আর দুটিতে পষিয়ে যাবে, সেদিক থেকে আর কি অনেকটাই আর কি এরা আশাবাদী আর কি। আর তারপরে একটা কথা, ওনারা যেভাবে বলছেন যে ভাই, আপনারা অবশ্যই আপনারা প্রশিক্ষণ বা জেনে শুনে খামারে আসবেন, তাহলে আপনি লাভবান হতে পারবেন। তো আমার কথা তো এটাই, কারণ হচ্ছে আপনি হাঁস পালন করতে গেলে অভিজ্ঞতা দরকার আছে। অভিজ্ঞতা কাদের কাছে সংগ্রহ করবেন? আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখেন, এটা দেখা আমি পক্ষপাতিত্ব না, কারণ এটাতে অনেক লোভনীয় কথা বলা হয়। আমার চ্যানেলে আমি আসলে এই কথাগুলি মানুষকে বোঝাতে পারি না, যে তারা লোভনীয় কথা না শুনে আপনাদের এই প্রান্তিক পর্যায়ে যে খামারগুলো থাকে, এই তাদের সাথে একটু পরামর্শ করেন, তাদের খামারটা ভিজিট করেন, তাদের সাথে 2 দিন ঘোরেন বা 5টা 10টা খামারে যান, তাহলে আপনি কিন্তু একটা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। আচ্ছা, এই খামারে যে আপনি 1000 পিস হাঁস আনছেন, তার ভিতরে 100 পিস মারা গেছে, 300 পিস বাঁচছে আর কি, এখনও 600 বা 700 পিস হাঁস আছে, এখান থেকে আপনি 40-45% বা 50% নিয়ে পাচ্ছেন। এই হাঁসের মূলত কি রোগ হয়ে থাকে বলবেন আর কি? এই হাঁসের প্রধান 2টা ব্যাধি হচ্ছে ডাক প্লেগ এবং ডাক কলেরা, এবং অন্যান্য প্রাণীর যেরকম রোগ বালাই আছে সেটারও আছে। তবে এই 2টাই হচ্ছে মহামারী আকার ধারণ করে, যার দরুন একটা খামারি একবারে শেষ হয়ে যাওয়ার মতো অবস্থায় থাকে। তা এটার ভ্যাকসিনের নিয়মও আছে, সেটা প্রাণী সম্পদ অফিস থেকে আপনাদেরকে যেভাবে হোক আমরা মেসেজ পাইছি, এবং সেভাবে আমরা বুস্টার ডোজ 2টাই করছি আর কি। আশা করি হাঁসের কোনো এখন সমস্যা আল্লাহর রহমতে নেই। না, আমাদের আল্লাহর রহমতে এই 2টা রোগে এ পর্যন্ত কোনো কমপ্লেন নাই আর কি। আর অন্যান্য স্বাভাবিক কিছু ঠান্ডা এটা সেটা লাগে থাকে, সেটা আমরা মেডিসিন দিই, আল্লাহর মধ্যে ঠিক হয়ে যায়। তবে আমি একটা জিনিসকেও কিন্তু খেয়াল করছি, তার খামারে কিন্তু যে জায়গাটাতে হাঁস রাখা হয় রাত্রিবেলা, এই জায়গাটা নিচে কিন্তু একটু স্যাঁতসেঁতে, আর এদিকে আপনাদের একটু নজর দেওয়া উচিত আমি মনে করি।
হ্যাঁ, আমরা এটা এটা নিয়ে খুব অবজার্ভ করতেছি। আসলে আমাদের এরকম ইনস্ট্রাকশন ছিল না আগে থেকে। আসলে আমরা ওই মাঠে খামারে যেভাবে দেখছি যে এরা এর থেকে বাজে পরিবেশে হাঁস পালন করে, সেভাবে আমরা স্টার্ট করছি। কিন্তু পরবর্তীতে আমরা মানে ফিল্ডে এসে দেখতেছি না এটা একটু প্রবলেম, এবং ওটা নিয়ে আমরা কাজ করতেছি। ইনশাল্লাহ এটা ঠিক করবো আর কি। এই যে মাঠে যে যারা হাঁস পালে তাদের যে অবস্থানটা আর আবদ্ধ অবস্থায় হাঁস পালার অবস্থানটা দুটি ভিন্ন আছে। কারণ হচ্ছে তারা কিন্তু একটা জিনিস দেয়, আপনারা অবশ্যই ফলো করছেন। তারা যখন যেখানে হাঁসটা রাত্রে রাখে ওখানে কিন্তু তারা পাটের যে আমরা শোলা বলি, এই শোলাগুলো কিন্তু বিছায় দিয়ে থাকে। কেন? কারণ হচ্ছে নিচে যে বজ্রগুলো চলে যাবে এগুলো হাঁসের ক্ষতি করবে না, জায়গাটা পরিষ্কার থাকবে। এই ক্ষেত্রে আসলে আমি মনে করি আপনার এই জায়গাটাতে শোলা ব্যবহার করা উচিত। কারণ হচ্ছে হাঁস শুকনো পছন্দ করে, ভেজা স্যাঁতসেঁতে করলে হাঁসের বিভিন্ন রোগের সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। যেমন হাঁসের ধরেন আপনার টক্সিন মানে অ্যাসিড, শরীরের মধ্যে অ্যাসিড তৈরি হবে এবং খাওয়ার সম্ভাবনা করে যে টক্সিনটা বোঝার একটা সম্ভাবনা আছে। বা কীভাবে বুঝবেন যে হাঁসের শরীরের মধ্যে বা ইসের মধ্যে টক্সিন হয়েছে, সেটা হচ্ছে প্রচুর পরিমাণ পানি খাবে এবং খাবার চাহিদা কমে যাবে। এই ধরনের সমস্যাগুলো আসলে এই সমস্যাগুলো যখন আপনি ফলো করতে পারেন তখন আপনি একটা সঠিক সফল খামারি হিসেবে পরিচিত হবেন। না, আমরা এই স্যাঁতসেঁতে পরিবেশের জন্য প্রথমে আপনার মাচা করেছিলাম, সেটাতে আমরা রিকভারি করতে না পারার কারণে বর্তমানে পলি দিয়েছি, যেটা প্রতিদিন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, যার দরুন আমাদের এই একটু সমস্যা আছে। তারপর আমরা এই পলির মাধ্যমে একটু রিকভারি করছি আর কি। তা আমরা আরও শুকনোর জন্য আরও বিধি ব্যবস্থা করবো। প্রাকৃতিক আবহাওয়ার জন্য আসলে আমরা ওভাবে এখনো ম্যানেজমেন্ট দিতে পারতেছি এটা। দর্শক, আমাদের এই খামারি ভাইদের সাথে যারা আবদ্ধ অবস্থায় খামারি করছে শিক্ষিত, সবাই কিন্তু যথেষ্ট শিক্ষিত। তারপরেও তারা কিন্তু এই হাঁসের খামারে আসছেন কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে এখানে একটা প্রতিষ্ঠান করবো যেখানে আর কি আমরা তাছাড়াও অতিরিক্ত লোকের একটা নির্দিষ্ট কর্ম দিতে পারবো এবং তাদের এখান থেকে জীবিকা নির্বাহ হবে। তাদের এটা হলে আশা। তারপরে এখান থেকে যে তারা মাছ, গরু এবং হাঁস সমন্বয়ে খামারটি করছেন, এই খামার করে আমার জানা মতে তারা লাভবান হতে পারে। কারণ হচ্ছে 3টে সেট নিয়ে যথেষ্ট লাভবান হওয়া যায়। কারণ এখানে একটা থেকে একটু লস হলেও আগ্রহে পুষিয়ে যাবে। এক্ষেত্রে তারা একটা দিয়ে শুরু করেনি, আবদ্ধ অবস্থায় করছে। আবদ্ধ অবস্থায় তারা বলছে যে হাঁস পালন করে তারা এখন আগের তুলনায় এখন একটু লাভবান হচ্ছে, কিন্তু আগে তো একটা খরচ হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু এখন একটা অ্যাভারেজ মানে সমান আছে। তারপর তার হাঁস পালন করে লসে নাই। তো মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। তারা কিন্তু আশা করছেন যে এখান থেকে প্রফিট আনা সম্ভব।